এতে বলতেছিলাম, তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের এখানে এমন সকল নিউক্লিয়াস থাকতে হবে, এমন সকল নিউক্লিয়াস থাকতে হবে যাদের মধ্যে কি থাকবে, যাদের মধ্যে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু মানে আই কি হতে হবে, আই এর ভ্যালুটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। আই এর ভ্যালু যদি জিরো হয়, দেখো আই এর ভ্যালু যদি জিরো হয় হবে কি সেটা, আই এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি হবে সেটা, এই এনএমআর অ্যাক্টিভ হবে না, তাই তো, এনএমআর ইনঅ্যাক্টিভ হবে। তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে কেন আই এর ভ্যালু জিরো হবে, অথবা কেন কোনটা এনএমআর অ্যাক্টিভ হবে কি হবে না, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা দেখি এখন যে এনএমআর এ আমরা সিগন্যালটা কিভাবে আসলে পাই, যে আমরা কেন সিগন্যাল পাবো এনএমআর এ, তাই তো। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখি, আমরা একটু আলোচনা করি সিগন্যাল কিভাবে পাবো। তাহলে তুমি এনএমআর এর ক্ষেত্রে সিগন্যাল পাইতে গেলে অথবা যে কোনো কিছু সিগন্যাল পাইতে গেলে প্রথম কথাটা মনে রাখতে হবে, এনএমআর স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। কি স্পেকট্রোস্কোপি? এনএমআর স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তাহলে এনএমআর স্পেকট্রোস্কোপি হচ্ছে আমাদের একটা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এখন কিসের অ্যাবজর্পশন হয়, তাই তো। তাহলে এনএমআর স্পেকট্রোস্কোপিতে যে অবশ্যই এখানে লাইটের অ্যাবজর্পশন হয়, আর এনএমআর স্পেকট্রোস্কোপিতে যে লাইট ব্যবহার করা হয় ওই লাইটটা হচ্ছে, অথবা যে রেডিয়েশন ইউজ করা হয় ওই রেডিয়েশনটা হচ্ছে, আমরা ওইটাকে বলি মাইক্রোওয়েভ স্পেকট্রো, সরি দাঁড়াও, তাহলে বলতেছিলাম যে এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা যে লাইট ইউজ করব ওই লাইটটাকে সে যদি অ্যাবজর্ব করতে পারে, কি করতে পারে, ওই লাইটটাকে সে যদি অ্যাবজর্ব করতে পারে তাহলে ওইখানে অ্যাবজর্পশন হবে এবং আমরা এখানে একটা সিগন্যাল দেখতে পাবো। এখন দেখি যে কিভাবে অ্যাবজর্পশন হয় এবং কিভাবে কি হয়, এটা এটা আমরা একটু জাস্ট আলোচনা করার চেষ্টা করি। মনে করো সাপোজ এটা হচ্ছে আমার নর্থ পোল আর এটা হচ্ছে আমার সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে আমার সাউথ। তাহলে মনে করো নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে আমার একটা নিউক্লিয়াস অবস্থিত আছে। আমরা জানি যে নিউক্লিয়াস হচ্ছে নিজেই একটা ম্যাগনেট রূপে আচরণ করবে, এবং নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে যেহেতু এখান থেকে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড গুলা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, তাই তো, নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড গুলা যাচ্ছে। ওকে, তাহলে আমি যদি ওর মধ্যে যদি একটা নিউক্লিয়াসকে রাখি, ঠিক আছে, ওর মধ্যে যদি আমি একটা নিউক্লিয়াসকে রাখি এবং ওই নিউক্লিয়াসের রোটেশনটা যদি এমন হয়, দেখো তোমরা কিন্তু এটা জানো যে ওইটার রোটেশনটা যদি এই বরাবর হয় তাহলে আমরা জানি ওর যে নর্থ পোল হবে সেটা হবে এই দিকে হবে তার নর্থ পোল, ঠিক আছে, আর কি হবে তার অপোজিট দিকে হবে সাউথ পোল, ঠিক আছে। তাহলে দেখো যদি এমন হয় যে আমার কাছে একটা ম্যাগনেট আছে যেটা হচ্ছে নর্থ পোল, হচ্ছে এটা এটা ম্যাগনেটের নর্থ পোল, আর এটা হচ্ছে ম্যাগনেটের সাউথ পোল, এবং এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কি আমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কি আছে, এটা যদি ম্যাগনেট হিসেবে কাজ করে এবং ওই নিউক্লিয়াসের রোটেশন যদি এই বরাবর হয়, দেখো আমি আমি এখানে একটু তীর চিহ্ন দিচ্ছি, তাহলে ওর কি হবে, নর্থ পোল হবে এইদিকে, তার মানে নর্থের সাথে সাউথের একটা ইন্টারাকশন হবে, আর এখানে নর্থের সাথে সাউথের একটা ইন্টারাকশন হবে। যদি এরকম হয় তাহলে আমরা এটাকে কোন স্টেট বলি, এটাকে কি আমরা আলফা স্টেট বলি নাকি এটাকে বিটা স্টেট বলি, মানে এটাকে আমরা বলি লোয়ার এনার্জি স্টেট, তাই তো। যদি সে উইথ দ্য ফিল্ডে থাকে, উইথ দ্য ফিল্ড মানে হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোলের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, দেখো এটা হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোলের ম্যাগনেটিক ফিল্ড লাইন, এবং আমার যেই অ্যাটমটা ব্যবহার করতেছি তারও যে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা আছে এখানেও আমরা দেখতেছি সে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে সে অ্যালাইন হয়ে আছে, কি হয়ে আছে, অ্যালাইন হয়ে আছে। তার মানে এটা তার জন্য মোস্ট স্টেবল স্টেট, এবং এই স্টেট যেহেতু তার জন্য মোস্ট স্টেবল স্টেট তাহলে এটা হবে, এই কনফিগারেশনটা হবে তার জন্য লোয়েস্ট এনার্জি কনফিগারেশন। তাহলে আমি যদি এটাকে যদি উল্লেখ করি তাহলে আমি বলতে পারবো সে যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি থাকে তাহলে এটা হবে লোয়ার এনার্জি স্টেট, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট। আর যদি ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে থাকে তাহলে সেটা হবে হায়ার এনার্জি স্টেট, ঠিক আছে, ম্যাগনেটিক হ্যাঁ, অপোজিট দিকে থাকলে সেটা হবে হায়ার এনার্জি স্টেট। ওকে, আচ্ছা একটা লিখলাম লোয়ার এনার্জি স্টেট আর একটা লিখলাম হায়ার এনার্জি স্টেট। ওকে, এখন দেখো তাহলে অ্যাবজর্পশন কখন হবে, এখন অ্যাবজর্পশন তখনই হবে যখন এই ম্যাগনেটটা ম্যাগনেটিক ফিল্ডের যেদিক বরাবর আছে, তুমি যদি বাইরে থেকে আমি যদি রেডিয়েশন দেই, বাইরে থেকে আমি যে লাইট ইউজ করব, এখানে বাইরে থেকে আমি কি ইউজ করব, লাইট ইউজ করব, তাহলে তুমি বাইরে থেকে যখন লাইট ইউজ করতে থাকবা তাহলে বলো তো এখানে যেই নিউক্লিয়াসটা আছে সে কি করতে থাকবে, সে এনার্জি অ্যাবজর্ব করতে থাকবে,
এবং এক সময় তাহলে বলতো সে এখন আছে কোন স্টেটে, সে আছে লোয়ার এনার্জি স্টেটে। তাহলে সে যদি এনার্জি অ্যাবজর্ব করতে থাকে রেডিয়েশন থেকে, সে যদি এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, তাহলে সে কি এক সময় কি লোয়ার এনার্জি লেভেল থেকে কি আস্তে আস্তে কি সে হায়ার এনার্জি লেভেলের দিকে অগ্রসর হবে না? অগ্রসর হবে। জি তার মানে স্যার। সে লোয়ার এনার্জি লেভেল থেকে আস্তে আস্তে সে হায়ার এনার্জি লেভেলের দিকে যাবে, এবং যখনই যখনই সে লোয়ার এনার্জি স্টেট মানে হচ্ছে উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডের লাইন যে বরাবর আছে, সে যখন তার সরাসরি অ্যান্টি প্যারালাল হয়ে যাবে, মানে সে যখন তার অপোজিট লাইনে হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ডটা ছিল, দেখো আমি বাইরে থেকে যে চুম্বক ইউজ করলাম, ওই চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের লাইন কিন্তু ছিল এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর। এবং আমি আমার এখানে যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসেরও ম্যাগনেটিক ফিল্ডের লাইন হচ্ছে এই বরাবর। তার মানে ওরা দুইজনই একই লাইনে আছে, তাই তো? ওরা দুইজন একই লাইনে আছে। এখন আমি যদি বাইরে থেকে রেডিয়েশন দিয়ে আমার যেটা নিউক্লিয়াসের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, এটাকে যদি আমি চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে দিয়ে ওকে যদি সরাসরি অপোজিট সাইডে নিয়ে যাইতে পারি, তাহলেই কি হবে দেখো। তাহলে আমি যদি এই যে এটা ছিল এ বরাবর, আমি যদি এটাকে বাইরে থেকে রেডিয়েশন দিয়ে এটাকে আমি এই বরাবর নিয়ে আসতে পারি সরাসরি অপোজিট দিকে, তা তখনই সেটা আমাকে সিগন্যাল দেবে। এখন কথা হচ্ছে সিগন্যাল কেন দেবে, তাই তো? তাহলে চিন্তা করো যে তোমার এখানে একটা অ্যাক্সিস আছে, এখানে একটা অ্যাক্সিস আছে। এখন এই অ্যাক্সিসে তুমি কিছু জিনিস ড্র করবা। যেমন আমি যদি প্রথম প্রথম মনে করো এটা হচ্ছে আমার লাইট, ঠিক আছে? লাইট আসতেছে, তাহলে বলো তো লাইট যদি আসতে থাকে সে রেজোনেন্স দেখাবে। দেখো এনএমআর এর মানে কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তাহলে রেজোনেন্স কখন হবে? যখন তোমার তোমার যে অ্যাটমটা আছে, ওই অ্যাটমের ম্যাগনেটিক ফিল্ড লাইন তোমার বাইরে থেকে যে চুম্বক দেওয়া ছিল, ওই চুম্বকের ফিল্ড লাইনের যখন পুরোপুরি বিপরীত দিকে হয়ে যাবে, তখনই সে রেজোনেন্সে অংশগ্রহণ করবে এবং অ্যাবজর্পশন দেখাবে। এখন দেখি যে অ্যাবজর্পশনটা কিভাবে দেখে, এটা আমরা বুঝবো কিভাবে। তাহলে চিন্তা করো তোমার এটা হচ্ছে তোমার লাইট, লাইট আসতেছে, লাইট আসতেছে যখন, তখন কি হচ্ছে, এটা হচ্ছে তোমার আগের অবস্থা, সেই কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড লাইন যেদিকে ছিল সে এদিক বরাবর ছিল। এখন বলো আস্তে আস্তে যেহেতু লাইট আসতেছে, তুমি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতেছো, তখন কি হবে, সে এক সময় কি করবে, সে তার দিকগুলা কি করতে থাকবে, চেঞ্জ করতে থাকবে। এক সময় এদিক, এক সময় এদিক, তাই তো? এদিক বরাবর চেঞ্জ করতে থাকবে, চেঞ্জ করতে করতে সে একটা সময় আসবে যখন সে সম্পূর্ণ বিপরীত দিকে চলে আসবে। তাহলে ওই অবস্থাটাতে যখন সে বিপরীত দিকে চলে আসবে, তখনই এখানে রেজোনেন্স হবে। এবং চিন্তা করো তুমি যে লাইটটা দিচ্ছ, ওই লাইটটা যখন সম্পূর্ণ অপোজিট দিকে না আসছে, রেজোনেন্স হবে না। আর রেজোনেন্স যদি না হয়, তুমি যে লাইট দেবা, তুমি ওই লাইটটা কি, ওই লাইটটা তুমি ট্রান্সমিটেন্স হিসেবে পাবা। ঠিক আছে? কোনো অ্যাবজর্বেন্স ওই জায়গায় তুমি দেখতে পাবা না। পাবা কি দেখতে? ওইখানে কোনো অ্যাবজর্বেন্স, কোনো সিগন্যাল দেখতে পাবা না। তুমি এখানে যে সিগন্যাল গুলো দেখতে পাবো সবগুলাই হচ্ছে ট্রান্সমিটেন্সের সিগন্যাল দেখতে পাবো। তার মানে হচ্ছে মনে করো আমার হচ্ছে প্রথম লাইট আসতেছে, তার মানে আমি যে সিগন্যাল পাচ্ছি, দেখো আমি এখানে কন্টিনিউয়াসলি সিগন্যাল পাচ্ছি। আমি যদি এটাকে অন্য কালার দিয়ে যদি আমি দেখাই, মনে করো আমার উপর থেকে লাইট আসতেছে, আমি এখানে কন্টিনিউয়াসলি সিগন্যাল পাচ্ছি, সিগন্যাল পাচ্ছি, সিগন্যাল পাচ্ছি। কিন্তু যখনই পুরোপুরি তার অপোজিট দিকে চলে যাবে, তখন কিন্তু আমি আর কোনো ট্রান্সমিটেন্সের কোনো সিগন্যাল পাবো না। তখন কিন্তু আমি একটা গ্যাপ পাবো এখানে, যে এখানে হচ্ছে একটা গ্যাপ, এবং এই গ্যাপের পরে আমি আবার পাবো এই বরাবর লাইট গুলো আবার আসছে, তাই নাকি? এই যে দেখো, তাহলে দেখো উপরের দিকে যে লাইন গুলা, এগুলা তোমাকে নির্দেশ করতেছে এখানে ট্রান্সমিটেন্স হচ্ছে, মানে লাইট তুমি পাচ্ছ পাচ্ছ পাচ্ছ। কিন্তু এই যে এখানে যে একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটা মিন করে যে এই পজিশনে এসে কি হয়ে গেছে, তোমার যে নিউক্লিয়াসটা ছিল তার ম্যাগনেটিক ফিল্ড লাইন বাইরের যে ম্যাগনেট ছিল তার ম্যাগনেটিক ফিল্ড লাইনের সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। এই জন্য আমি এখানে কোনো লাইট পাই নাই, বরঞ্চ ওই লাইটটা কি হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যাবজর্ব হয়ে তোমাকে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। ঠিক আছে? তাহলে দেখো এরকম ভাবে সিগন্যাল দেখে, তাহলে দেখো এখানে যে সিগন্যালটা আছে, এটা কি ট্রান্সমিটেন্সের সিগন্যাল পেলাম নাকি এটা অ্যাবজর্বেন্সের সিগন্যাল পেলাম, বলো তো? শুনতে পাচ্ছ আমার কথা? অ্যাবজর্বেন্স। এটা হচ্ছে অ্যাবজর্বেন্স এর হয়। এটা হচ্ছে অ্যাবজর্বেন্সের সিগন্যাল। তাহলে এনএমআর স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। ওই স্পেকট্রোস্কোপিতে তুমি এটা বুঝতে পারবা যে কখন কখন তোমার নিউক্লিয়াসটা তোমার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড লাইনের সরাসরি বিপরীত দিকে চলে আসছে। ঠিক আছে? যখনই সরাসরি বিপরীত দিকে চলে আসবে, তখনই এখানে রেজোনেন্স সংঘটিত হবে। ঠিক আছে? তাহলে এই জন্য এটার নাম হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। মানে তোমার যে নিউক্লিয়াসটা, ওইটার যে ম্যাগনেটিক ফিল্ড কখন বাহিরের যে লাইট আছে তার ম্যাগনেটিক ফিল্ডের সাথে কখন ম্যাচ করবে, ম্যাচ করে কখন সে রেজোনেন্সে আসবে, এটা হচ্ছে এটা মিন করে। এবং এটা হচ্ছে একটা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তাহলে আমরা এখন আরেকটু ডিটেলস আলোচনা করতে চাই যে আমরা এটা কিভাবে বুঝবো যে
যে এখানে রেজোন্যান্স স্পেকট্রোস্কোপিটা কিভাবে ঘটে এটা আমরা একটু ডিটেইল একটু আলোচনা করতে চাই। ওকে, আসো তাহলে আমরা আরেকটু অগ্রসর হই। তাহলে আমরা যদি এটাকে একটু মুছে দেই, আচ্ছা মানে তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এতটুকু এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এটা দেখো, তাহলে দেখো আমার কাছে একটা ম্যাগনেট আছে, ওই ম্যাগনেটের একটা নর্থ পোল আছে, ঠিক আছে, একটা নর্থ পোল, আরেকটা কি আছে, সাউথ পোল আছে। আচ্ছা, এতে বলো, এখন বলো তো, আমার কাছে যদি এমন একটা নিউক্লিয়াস থাকে যার মনে করো আই এর ভ্যালু আই, যার আই এর ভ্যালু মনে করো হাফ, ঠিক আছে, তাহলে আমি যদি বলি তার আই এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে তার পসিবল স্পিন স্টেট কয়টা হতে পারে, মানে তার জন্য কয়টা ওরিয়েন্টেশন সম্ভব হতে পারে। তাহলে তার জন্য আমরা কিন্তু বলছি যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2i+1, তাই তো? আমরা এটা পড়ছিলাম যে কতগুলো পসিবল স্পিন স্টেট থাকবে, তাহলে হবে 2i+1। আমি যদি ওই সূত্রটাকে যদি বসাই তাহলে তার, বলতো তার আনসার কত হবে? তার আনসার হবে 2। তার মানে তার দুইটা পসিবল স্পিন স্টেট থাকবে। এখন এটাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, ঠিক আছে? মনে করো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তার পসিবল স্পিন স্টেট কি সবসময় কি এরকমই হবে যে একটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে আর একটা ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে আছে, সবসময় কি এরকম হবে, নাকি সে আরো বিভিন্ন স্পিন স্টেটে থাকতে পারে? মানে মানে আমার প্রশ্নটা হচ্ছে, যত নিউক্লিয়াস আছে তাদের কি সবারই কি দুইটা পসিবিলিটি সম্ভব কিনা, যে একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের দিকে, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের বিপরীত দিকে, এরকম জাস্ট শুধু দুইটাই পসিবিলিটি সম্ভব, নাকি আরো কোনো পসিবিলিটি সম্ভব যে সে কেউ এরকম ভাবে থাকতে পারে, হুম, কেউ আবার এরকম ভাবে থাকতে পারে, মানে এরকম কোনো পসিবিলিটি সম্ভব কিনা? তার আনসার হচ্ছে হ্যাঁ, সে বিভিন্ন স্পিন স্টেটে থাকতে পারে। আমরা একটা দেখবো যে সে কিভাবে স্পিন স্টেটে থাকে, আমরা এটা এখন একটু দেখবো। ওকে, এতে মনে করো, এখন মনে করো আমি কি করতেছি, যে আমার কাছে মনে করো এমন একটা নিউক্লিয়াস আছে যার আয়ের ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে, তাহলে আয়ের ভ্যালু যদি হাফ হয় তাহলে তার পসিবল স্পিন স্টেট হচ্ছে দুইটা। তার মানে পসিবল স্পিন স্টেট দুইটা, এটার মানে হচ্ছে যে তার জন্য সর্বোচ্চ দুইটা পসিবিলিটি সম্ভব। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের দিকে, আরেকটা হচ্ছে মনে করো এই পয়েন্ট থেকে, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের বিপরীতে। ওকে, তাহলে তার জন্য এই দুইটা অপশনে সম্ভব, আর কোনো সম্ভব না। এখন দেখি তো আয়ের ভ্যালু যদি, সাপোজ আয়ের ভ্যালু যদি 1 হয়, বলতো আয়ের ভ্যালু যদি 1 হয়, তাহলে পসিবল স্পিন স্টেট কয়টা হবে বলতো? আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে পসিবল স্পিন স্টেট হবে কয়টা? তিনটা, ঠিক আছে। এখন দেখি যদি তিনটা হয় তাহলে তার অবস্থাটা কেমন হবে। যদি তিনটা হয় তাহলে তার অবস্থাটা হবে এরকম, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের দিকে, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের অপোজিট দিকে, আরেকটা হচ্ছে এই পজিশন থেকে, সেটা হচ্ছে এই দিক বরাবর, সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, ঠিক আছে। তাহলে মনে করো আরো যদি পসিবল স্পিন স্টেট যদি থাকে, সাপোজ যদি এমন হয় যে আই ইজ ইকুয়াল টু, সাপোজ, ভাই এটা উপরের দিকে না হয় নিচের দিকে হইতে পারে না? কোনটা? হ্যাঁ, যে হতে পারে উপরের দিকে না হয় নিচের দিকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে, উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে মনে করো এখন যদি আই এর ভ্যালু যদি মনে করো এরকম হয় 5/2 হয়, আই এর ভ্যালু যদি এরকম হয় 5/2 হয়, তাহলে বলো তো পসিবল স্পিন স্টেট কয়টা হবে? 6টা পসিবল স্পিন স্টেট হবে, তাই না? তাহলে ওই 6টা পসিবল স্পিন স্টেটকে আমরা কিভাবে অঙ্কন করব? তাহলে একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আগে অঙ্কন করব, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে একটা অঙ্কন করব, এবং কি করব, এখান থেকে কি অঙ্কন করব, আরেকটা অঙ্কন করব ম্যাগনেটিক ফিল্ডের সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, এবং পরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ইন বিটুইন থাকবে, তাই তো? একটা হচ্ছে এই দিক বরাবর থাকবে, একটা হচ্ছে এই দিক বরাবর থাকবে। ক্লিয়ার?
কয়টা হয়েছে? 2টা, 3 4 5, মনে করো তুমি অঙ্কন করলে আরেকটা অঙ্কন করলে 6টা। ওকে, তাহলে এই যে এভাবে আমরা স্পিন স্পিন স্টেট গুলো আঁকি। এখন কথা হচ্ছে আমি মানে এটা আঁকানোর উদ্দেশ্য হচ্ছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে যেটা কনভেনশনাল যে রুল, এই রুলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যেটাকে তুমি রিপ্রেজেন্ট করবা এটাকে তুমি জিরো ধরতে হবে। কত ধরতে হবে? জিরো ধরতে হবে। তাহলে তাহলে দেখো তো, আমি যদি এটাকে যদি অঙ্কন করার চেষ্টা করি, সাপোজ যখন আই ইকুয়াল টু হাফ এর ক্ষেত্রে আমি যদি অঙ্কন করার চেষ্টা করি, দেখো তো আমি যদি এটাকে এখন এভাবে লিখি, এভাবে লিখি, বলতো আই ইকুয়াল টু হাফ এর ক্ষেত্রে আমার কি এই 90 ডিগ্রি বরাবর কি কোনো স্পেকট্রাল সিগন্যাল কি আমরা আছে এখানে? কোনো সিগন্যাল আমরা ড্র করি নাই। তাহলে মনে করো এটা হচ্ছে জিরোর জন্য, ঠিক আছে, আমরা এটা কোনো অঙ্কন করে নাই। তাহলে কি আছে? একটা আছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আর একটা আছে ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে। তাহলে যেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে এটাকে এটাকে বলতে হয় প্লাস, আর যেটা ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে আছে এটাকে বলতে হয় মাইনাস। আচ্ছা, তাহলে বলো তো ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি থাকে এটা কি লোয়ার এনার্জিতে থাকে নাকি হায়ার এনার্জিতে থাকে বলো তো? যদি কেউ ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকে লোয়ার। লোয়ার এনার্জিতে ভাইয়া থাকে, লোয়ার। আর যদি ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে থাকে সেটা হায়ার এনার্জি। তাহলে যেটা প্লাস আছে এটা কি নিচের দিকে থাকবে নাকি উপরের দিকে থাকবে? এই যে এটা হচ্ছে আমার জিরো লাইন, এটা হচ্ছে আমার, তাহলে এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে এটা প্লাস হবে নাকি উপরের দিকে যেটা ইয়া হলো বের হলো এটা প্লাস হবে বলো তো? কোনটা প্লাস হবে? এটা এটা যদি আমার জিরো হয়, এটা যদি জিরো হয়, উপরের দিকেরটা। উপরের দিকেরটা হবে মাইনাস, উপরের দিকেরটা হবে আর নিচের মাইনাস, দিকেরটা প্লাস। আর নিচেরটা হবে প্লাস। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এটা আমরা আশা করি এটা বুঝতে পারছি যে কেন একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে। এটা হচ্ছে কনভেনশনাল রুল, যে যেটা 90 ডিগ্রি বরাবর যেটা থাকবে এটাকে আমরা শূন্য ধরবো, এবং যেটা কি থাকবে ম্যাগনেটিক ফিল্ড লাইনের দিকে থাকবে যেহেতু তার এনার্জি কম লাগবে, তাহলে এটাকে আমরা ধরবো পজিটিভ হিসেবে। আর যেটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের অপোজিট দিকে থাকবে ওইটাকে আমরা ধরবো নেগেটিভ হিসেবে। এবং ম্যাগনেটিক ফিল্ড লাইনের দিকে থাকলে এনার্জি কম হয়, এজন্য প্লাস হচ্ছে নিচে। আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের অপোজিট দিকে থাকলে কি হয়? এনার্জি বেশি হয়, আর এটাকে আমরা মাইনাস দিয়ে উপরে রিপ্রেজেন্ট করি। তাহলে বলতো, যদি এটার ক্ষেত্রে যদি আমি এটাকে যদি আমি এভাবে ইন্ডিকেট করতে চাই তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাই না? যে এটা হচ্ছে একটা লাইন আছে জিরো বরাবর, একটা লাইন আছে, আর কি আছে এখান থেকে একটা আছে এ বরাবর নিচের দিকে, একটা আছে এ বরাবর উপরের দিকে। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? ওকে তো, আশা করি এখানে কোনো কোশ্চেন নাই। তাহলে দেখো তো, আমি যদি ওদেরকে এখন আমরা নাম্বারিং করব, ঠিক আছে, ওদেরকে আমি কিভাবে নাম্বারিং করি? তাহলে দেখো তো এখানে কি আছে? প্লাস আছে আর এখানে আছে মাইনাস। তাহলে বলো তো প্লাস এবং মাইনাস তুমি কার জন্য পাইছিলা? তুমি হাফ, এই যে এটা হাফের জন্য পাইছিলা প্লাস এবং মাইনাস। তাহলে হাফের জন্য যেহেতু পাইলাম প্লাস, তাহলে এটাকে আমরা বলবো প্লাস হাফ, আর এটাকে আমরা বলবো মাইনাস হাফ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে কিন্তু জিরো নাই, ওকে, আমরা এখানে জিরো দিলাম না। এখন দেখো যেটা এই যে এটার ক্ষেত্রে, বলতো এটার ক্ষেত্রে কি হবে? একটা হবে +1, আর একটা কত হবে? একটা হবে জিরো, আর একটা কত হবে? আর একটা -1। এই তো আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো এটার ক্ষেত্রে একটা হবে জিরো, এটা হবে +1, এটা হবে -1। ঠিক আছে, তাহলে অনুরূপ ভাবে তুমি এখান থেকে সবগুলা ইচ্ছা করলে তুমি এখান থেকে কতগুলা স্পিন স্টেট হবে এবং ওদেরকে কিভাবে নাম্বারিং করে তুমি এখান থেকে ইজিলি এগুলা বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো স্পিন স্টেট এবং নাম্বারিং এর বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। এখন দেখো আমরা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় পড়বো, যে এই যে আমি যে বলছিলাম যে রেজোন্যান্স কেন হয়, এটাও এটা বুঝতে গেলে আমাদের এটা একটু বুঝতে হবে, এই জন্যই আমি তোমাদেরকে এটা একটু পড়াইলাম। আচ্ছা, এটা দেখো, তাহলে আমরা এখন আরেকটা বিষয় দেখবো, রেজোন্যান্স, এবং এটাকে আমরা বলবো প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি বা ল্যামার ফ্রিকোয়েন্সি, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তাহলে ল্যামার ফ্রিকোয়েন্সি বা প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি তোমরা যদি বুঝতে চাও, তাহলে একটা প্র্যাকটিক্যাল এই এক্সাম্পল তোমরা হয়তো সবাই, যখন আমরা ছোট ছিলাম সবাই হয়তো আমরা এটা হয়তো অবজার্ভ করছি বা লক্ষ্য করছি। বিষয়টা হচ্ছে, মনে করো তোমার হাতে একটা, বলি একটা এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা সবাই করছো অথবা এখনো করে দেখতে পারবা। মনে করো তোমার হাতে একটা এই 5 টাকার একটা কয়েন আছে, হ্যাঁ? তাহলে ওই কয়েনটাকে আর আমি যদি রোটেট করি, ওই কয়েনটাকে যদি আমি ঘুরতে দেই, ঠিক আছে, ওই কয়েনটাকে যদি ঘোরাই, তাহলে
প্রথমে যখন আমি এটাকে যখন ঘোরাবো, প্রথমে এটা কি হবে, অনেক স্পিডে ঘুরবে, এবং পরে যখন ঘূর্ণন যখন কমতে থাকবে তখন ওইটা কিভাবে রোটেট করে, এটা কি তোমরা কি খেয়াল করছো, খুব ভালোভাবে অবজার্ভ করছো কিনা বলো তো? মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, যখন প্রথম প্রথম যখন একটা কয়েনকে তুমি ঘোরাও তখন কিন্তু সে অনেক স্পিডে ঘুরে, এবং তুমি যদি উপর থেকে যদি কয়েনটাকে দেখো, তুমি এখানে তুমি একদম উপর থেকে তুমি যদি দেখো, আমি যদি এটাকে যদি বলি, এটা হুম, এটা হচ্ছে আমার কয়েন, এবং আমি যখন এটা যখন রোটেট করতে থাকবে, আমি যদি উপর থেকে যদি আমি যদি ফোকাস করি, আমি দেখবো যে সে একটা পয়েন্টকে কেন্দ্র করে, দেখো আমি যদি এখানে যদি চোখ রাখি, আমি দেখবো যে এটাকে কেন্দ্র করে সে ঘুরতেছে। এটাকে আমরা বলবো রোটেশনাল অ্যাক্সিস। কি বলবো এটাকে? রোটেশনাল অ্যাক্সিস বলবো। কিন্তু যখন আস্তে আস্তে যখন এটার গতি যখন কমতে থাকবে, তখন দেখবা ওই পয়েন্টটা শুধু এভাবেই ঘুরতেছে এরকম না, ঠিক আছে, এভাবেই ঘুরতেছে এরকম না, ওই পয়েন্টটা তখন দেখবা কিছুটা কৌণিক ভাবে ঘুরবে। কিছুটা মনে করো এভাবে ঘুরবে, ঠিক আছে, কিছুটা এভাবে ঘুরবে। মানে মানে আমি, হচ্ছে এক পাশ মাটির সাথে লেগে যায়, অন্য পাশ একটু হ্যাঁ উপরে হ্যাঁ থাকে হ্যাঁ হ্যাঁ, এরকম। এই তো তুমি বুঝতে পারছো, মানে যখন এটা ভাইয়া এটা আবার কৌণিক ভাবে ঘুরতে পারে এরকম? মানে যখন এটা দেখবা একদম যখন মাটিতে পড়ে যাওয়ার আগ মুহূর্তে এটা দেখবা হেলে দুলে ঘুরতেছে, তাই না? এরকম হয় কিনা আমি তোমাদেরকে এটা মানে এক বোঝানোর চেষ্টা প্রান্ত করতেছি। হচ্ছে ওই মাটির সাথে লেগে যায়, অন্য প্রান্ত একটু উপরে হ্যাঁ থাকে হ্যাঁ, এরকম করে। মানে যখন এক্স্যাক্টলি যখন মাটির সাথে লাগার আগ মুহূর্তে তখন দেখবা সে মানে এই হেলে দুলে ঘুরতেছে, তাই তো? তাহলে ওইটাকে, এটাকে আমরা বলি যে, এটাকে আমরা বলি গাইরোম্যাগনেটিক মোশন বা প্রিসিশনাল মোশন। কি বলি এটাকে? গাইরোম্যাগনেটিক মোশন বা প্রিসিশনাল মোশন, ঠিক আছে? তাহলে দেখো যে আমি তোমাদেরকে কি এটাকে তোমাদেরকে বোঝাইতে পারলাম যে এক্সাম্পলটা, যে যখন মাটির সাথে একদম লেগে যাওয়ার আগ মুহূর্তে তখন দেখবা সে কিন্তু স্পন্টেনিয়াসলি যে স্পিডে ঘুরতেছিল ওই স্পিডে কিন্তু ঘুরে না, সে দেখবা হেলে দুলে ঘুরতেছে, তাই তো? তাহলে ওই অবস্থাটা কি? ওই অবস্থাটাকে আমরা বলি প্রিসিশনাল মোশন। কি বলি ওটাকে? প্রিসিশনাল মোশন। তাহলে ওইটাকে যদি প্রিসিশনাল মোশনে আসলে হয় কি, ঠিক আছে, তাহলে দেখি ওই প্রিসিশনাল মোশনে কি হয়। তাহলে দেখো তো, এই আমার যেটা এক নম্বর অবস্থা, ঠিক আছে, যেটাকে আমরা, এটাকে যদি আমি এক দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে, আমাদের যেটা এক নম্বর অবস্থা, এখানে যদি নিউক্লিয়াসটা যদি এই বরাবর যদি ঘূর্ণন করে, অথবা তোমার যে পয়েন্ট আছে সেই যদি এই বরাবর ঘূর্ণন করে, বলো তো তার জন্য নর্থ পোল হচ্ছে এইদিকে, তাই তো? সাউথ পোল হচ্ছে এইদিকে, তাই না? নর্থ পোল হচ্ছে এইদিকে, সাউথ সাউথ পোল হচ্ছে, এখন সে যদি মনে করো বিভিন্ন অ্যাঙ্গেলে যদি সে হেলে ঘুরে, সাপোজ সে এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, তাহলে সে যদি এভাবে ঘুরে, বলতো এটার জন্য কি হবে? নর্থ পোল হবে এটা, সাউথ পোল হবে এটা, ঠিক আছে? এখন যদি সে যদি অন্য ডিরেকশনে ঘুরে, সাপোজ, আচ্ছা কথা হচ্ছে আমার ইয়ারফোন নাই তো, আমি আমার ল্যাপটপ হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, এই জন্য হাঁটতে পারতেছি না। দেখো আমি যদি এরকম হয়, ইয়ারফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। দেখো যদি এরকম ভাবে যদি এটা ইয়ে করে রোটেট করে, দেখো তাহলে কি হবে? ওইদিকে হবে নর্থ পোল, এদিকে হবে সাউথ পোল। ওকে, তাহলে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, যখন সে স্পন্টেনিয়াসলি স্পিডে যখন ঘুরে, তখন দেখো তো তার যেই মানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা কি চেঞ্জ হচ্ছে নাকি এটা একদিকে থাকতেছে? বলতো এটা কি চেঞ্জ হচ্ছে নাকি একই দিকে থাকতেছে? যখন যখন স্পন্টেনিয়াসলি ঘুরবে, একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে যখন সে ঘুরতে থাকবে, তখন ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, মানে নর্থ পোল এবং সাউথ পোল, ওর ডিরেকশন এটা কি চেঞ্জ হচ্ছে নাকি একই দিক বরাবর থাকতেছে বারবার? বলো তো। চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, তার মানে হচ্ছে না, একই যখন, দিকে থাকছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না, তার মানে হচ্ছে যখন সে এরকম ভাবে থাকবে অনেক স্পিডে যখন ঘুরবে, তখন দেখো তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নর্থ পোল এবং সাউথ পোল একই ডিরেকশনে আছে, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু যখনই স্পিড কমতে থাকবে তখন দেখো নর্থ পোল দেখো একবার হচ্ছে উপরের দিকে, ঠিক আছে, একবার দেখো একটু হেলে ঘুরতেছে, এদিক বরাবর একটু হেলে ঘুরলো, আবার কি করলো, দেখো একবার নর্থ পোল এদিকে হয়েছে, ঠিক আছে, আরেকবার নর্থ পোল এদিকে হয়েছে, হইলো কিনা? ঠিক আছে, তাহলে বলতো এদিকে যদি নর্থ পোল হয় তাহলে কি হবে? আমাদের এটা হবে সাউথ পোল। আবার যদি
এটার ক্ষেত্রে এটা যদি নর্থ পোল হয় তাহলে এদিক হবে সাউথ পোল। ওকে, তাহলে দেখো তো এই পয়েন্ট গুলাকে আমি যদি অ্যাড করে দিই তাহলে দেখো এটাকে দেখতে কেমন দেখা যাবে। দেখো এই পয়েন্ট গুলাকে যদি আমি অ্যাড করে দিই, এটাকে দেখো উপরের দিকে মনে হবে সে এভাবে ঘুরতেছে, আর আর যেটা নিচের পয়েন্ট গুলাকে যদি অ্যাড করে দেই এটাকে মনে হবে এভাবে ঘুরতেছে। আর কি হবে, এই যে দেখো আমরা তখন এটাকে বিভিন্ন পয়েন্টে এভাবে দেখতে পাবো। আমি আঁকতেই পারতেছি না, ঠিক আছে আমার আচ্ছা ভাইয়া, এখানে যখন হচ্ছে ওই যে দ্রুত ঘুরতেছে তখন কেন চেঞ্জ হচ্ছে না এই যে ইয়েগুলো? যখন সে দ্রুত ঘুরবে এগুলো তখন কেন দেখো ওদের রোটেশনাল অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি, যখন দ্রুত ঘুরে ওর রোটেশনাল অ্যাক্সিস এর কোনো চেঞ্জ হয় না। যেহেতু দ্রুত ঘোরার সময় রোটেশনাল অ্যাক্সিস এর কোনো চেঞ্জ হয় না, তুমি যদি এখনই এক্সপেরিমেন্ট করে তুমি ইচ্ছা করলে দেখতে পাবো। তুমি যখন একটা কয়েনকে যখন আমরা যখন জোরে যখন হিট করব, এটা দেখো অনেক স্পিডে কিন্তু এটা একটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতে থাকবে, এবং তুমি যদি উপরের দিক থেকে যদি দেখো তুমি এটাকে দেখবা যে সে একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে, এখানে কোনো আর কোনো অ্যাক্সেস তুমি পাবা না। কিন্তু যখন সে মাটির সাথে যখন সে লেগে যাওয়ার আগ মুহূর্তে এটা যেহেতু হেলে দুলে করবে, তখন তুমি দেখবা যে তার নর্থ পোল এবং সাউথ পোলের ডিরেকশন গুলা কারণ চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার না, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যখন অনেক স্পিডে করবে তখন তার একটা মাত্র অ্যাক্সিস অফ রোটেশন থাকবে, আর সে যখন ঘূর্ণন যখন চেঞ্জ হবে তখন দেখো তার কিন্তু মানে যখন কি স্লো হয়ে যাবে তখন ওই কেন্দ্র বরাবর ঘুরে যে ওইটা হচ্ছে এই বন্ধ হয়ে যাবে নাকি? মানে এটা যখন তখন তো দ্রুত এটা তখন ফ্লিপ হয়ে যাচ্ছে, এটা ফ্লিপ হয়ে যাচ্ছে, এটা ফ্লিপ হয়ে যাওয়ার কারণে এটা কি হচ্ছে, ওদের নর্থ পোল এবং সাউথ পোল কি হচ্ছে বিভিন্ন ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, ফ্লিপ হয়ে যায়। বুঝতে পারো না আমার কথাটা? জি বুঝছি। আচ্ছা, তাহলে আচ্ছা এটা তাহলে আমি বলতে চাচ্ছিলাম এই যে এরকম যে একটা সার্কুলার মোশন তৈরি হলো, এটাকে আমরা বলতেছি প্রিসিশনাল মোশন। কি বলতেছি এটাকে? প্রিসিশনাল মোশন। ওকে, তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে যে আমরা যখন লাইট ইউজ করি অথবা এনএমআর স্পেকট্রোস্কোপিতে এটা কি এই স্টেটে থাকে, এটা কি এভাবে ঘুরে নাকি সে বিভিন্ন হেলে দুলেই ঘুরে, মানে এটা কেন ঘুরবে, তাই না? তাহলে তার আনসার হচ্ছে সে যখন একটা নিউক্লিয়াস যখন ঘুরতে থাকে, ঠিক আছে, আমরা জানি নিউক্লিয়াসের কি আছে, অ্যাক্সিস অফ স্পিন থাকে, তাই তো, স্পিন অফ অ্যাক্সিস থাকে, সে তার নিজের অ্যাক্সিস বরাবর ঘুরে। তাহলে নিউক্লিয়াস এনএমআর স্পেকট্রোস্কোপিতে বলো তো আমরা কি শুধু কি নিউক্লিয়াসই থাকে, নাকি আমরা ওইটাকে সিগন্যাল পাওয়ার জন্য আমরা কি করি, বাইরে থেকে একটা লাইট ইউজ করি? কি ইউজ করি আমরা? বাইরে থেকে একটা লাইট ইউজ করি বা ফোটন ইউজ করি। তাহলে আমি যদি বাইরে থেকে একটা লাইট অথবা ফোটন ইউজ করি তখন যে বিষয়টা ঘটে, ও যেই যেই অ্যাক্সিস বরাবর ঘুরতেছিল, আমি ফোটন তার উপরে অ্যাটাক করার কারণে, ফোটন তার উপরে আসার কারণে তখন যে ঘটনাটা ঘটবে, তার অ্যাক্সিস অফ রোটেশন তখন কি হবে দেখো, চেঞ্জ হবে। প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ হবে। যখনই ফোটন আসবে তখনই নিউক্লিয়াসটা কি হবে, বিভিন্ন ডিরেকশনে হেলে যাবে, তাই তো, সে একবার এরকম হয়ে যাবে, আবার যখন আসবে সে একবার এক এক দিকে থাকবে, ঠিক আছে, সে একবার এরকম হয়ে যাবে। ক্লিয়ার কেনা, বুঝতে পারছো? মানে যখনই তুমি লাইট দিচ্ছ, এটার কি করতেছো, তুমি তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে থেকে ফ্লিপ করে দিচ্ছ, ঠিক আছে। তাহলে এই বিভিন্ন অ্যাঙ্গেলে ফ্লিপ করে দিলে কি হবে, সে বলতো যে নিউক্লিয়াসটাকে আছে ওইটা কি তার রোটেশন কি সে অফ করে দেবে? রোটেশন তো সে অফ করবে না। তাহলে সে বিভিন্ন দিকে কি করবে, বিভিন্ন দিকে সে রোটেট করবে, এবং বিভিন্ন দিকে রোটেট করার কারণে যে ঘূর্ণনটা তৈরি হয় এটাকে তখন আমরা বলি প্রিসিশনাল মোশন। কি বলি এটাকে? প্রিসিশনাল মোশন। ওকে, এই মোশনের নাম হয় প্রিসিশনাল মোশন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে প্রিসিশনাল মোশনটা কি, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো তো, যদি সে করতেছে কি, সে হচ্ছে প্রিসিশন করতেছে বা প্রিসিশনাল মোশনে ঘুরতেছে একটা নিউক্লিয়াস। এখন যে নিউক্লিয়াসটা প্রিসিশনাল মোশনে ঘুরতেছে বা হেলে দুলে ঘুরতেছে, তার ঘোরার ফ্রিকোয়েন্সি তুমি যে লাইটটা দিচ্ছ যদি তার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হয়, আমি আবার বলতেছি, তুমি যেই লাইট দিচ্ছ তার একটা ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সি যে নিউক্লিয়াসটা প্রিসিশন করতেছে, ঠিক আছে, ওর ওর প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি যদি সমান হয় তখনই কি হবে, তখনই ওই নিউক্লিয়াসটা ওই লাইট থেকে সম্পূর্ণ এনার্জি অ্যাবজর্ব করে নেবে এবং সে রেজোনেন্সে অংশগ্রহণ করে সে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো আমি কি বললাম? যখনই ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি বা আমরা এটাকে বলি যে এই প্রিসিশনাল ফ্রিকোয়েন্সিকে তুমি
ইনডাইরেক্টলি বলতে পারো, লামার ফ্রিকোয়েন্সিও বলতে পারো, যখন প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি বা লামার ফ্রিকোয়েন্সি সমান হবে তখনই কি হবে, ওই নিউক্লিয়াসটা তোমার যে লাইট আসতেছে ওই লাইটের সম্পূর্ণ শক্তি অ্যাবজর্ব করে নেবে এবং সে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। তাহলে বলো তো লোয়ার এনার্জি লেভেল, আমরা একটু আগে দেখলাম যে আমাদের জন্য লোয়ার এনার্জি লেভেল এটা হচ্ছে জিরো লেভেল, এটা হচ্ছে আমাদের জন্য লোয়ার এনার্জি লেভেল, এটা হচ্ছে আমাদের জন্য হায়ার এনার্জি লেভেল। তাহলে বলো তো যদি সে লোয়ার এনার্জি লেভেল থেকে কেউ যদি হায়ার এনার্জি লেভেলে যায় তাহলে সে কি উইথ দ্য ফিল্ড থাকে নাকি এগেনস্ট দ্য ফিল্ড থাকে? বলো তো ম্যাগনেটিক ফিল্ডের সাথে থাকে নাকি ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে থাকে? মানে কেউ যদি অপোজিটে থাকবে। অপোজিটে থাকে তার মানে আমরা কিন্তু আগেই বলছি যে রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে কি করতে হবে, তাকে এমন শক্তির লাইট অ্যাবজর্ব করতে হবে, ওই লাইট অ্যাবজর্ব করে সে যেন আমরা যে ম্যাগনেটের যে ফ্রিকোয়েন্সি ছিল ওই ফ্রিকোয়েন্সির অপোজিট ডিরেকশনে সে যেন চলে যাইতে পারে, তাহলেই কি হবে, তখন অ্যাবজর্পশন ফেনোমেননটা ঘটবে। তাহলে এখানে যে অ্যাবজর্পশন ফেনোমেননটা ঘটবে, এই অ্যাবজর্পশন ফেনোমেননটা কিসের জন্য ঘটে? তোমার যে ইনসিডেন্ট লাইট তুমি দিচ্ছ ওই লাইটের ফ্রিকোয়েন্সি তোমার যদি প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি সমান হয় তখনই কি হবে, একটা নিউক্লিয়াস এনার্জি অ্যাবজর্ব করবে এবং সে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাবে। তার মানে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যেটা ছিল ওই দিক থেকে সে তখন ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে যাওয়া শুরু করবে এবং তখনই রেজোনেন্স হবে এবং তুমি সিগন্যাল দেখতে পাবা। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো যে আমরা কখন সিগন্যাল দেখতে পাবো? যখন সোজা কথা জি ভাইয়া। তোমাকে যদি বলে এনএমআর সিগন্যাল তুমি কখন দেখতে পাবা, প্রথম কন্ডিশন হচ্ছে লামার ফ্রিকোয়েন্সি বা প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি মাস্ট বি ইকুয়াল টু দা ইনসিডেন্ট লাইট ফ্রিকোয়েন্সি। ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সাথে যদি তোমার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তখনই তুমি কি করতে পারবা, তুমি আইআর এর সিগন্যাল পাবা। এছাড়া কখনোই তুমি, সরি আইআর বলতেছি কেন, এনএমআর এর সিগন্যাল পাবা, এছাড়া তুমি কখনোই এনএমআর এর সিগন্যাল পাবা না। ঠিক আছে, এনএমআর এর সিগন্যাল আরো কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। আগে বলো আমরা এতটুকু বুঝতে পারছি কিনা? এতটুকু বুঝতে পারছি? তাহলে আমরা আমরা রেজোনেন্স কথাটা মানে রেজোনেন্স তৈরি করাটা বুঝতে পারছি। এখন বলো তো তোমরা অনেক মেধাবী মানুষ, আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে খুবই সিম্পল কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে বলো তো আমি যদি, আচ্ছা এই যে আমার যে এখানে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটার ওই পাশে আমার কি আছে, এই পাশে আমার একটা চুম্বক আছে, এই পাশেও আমার একটা চুম্বক আছে, আছে তো? কারণ কারণ এনএমআর এর যেই, আচ্ছা ইয়ে তো তোমরা দেখো না এনএমআর এর মেশিন তো ইয়ে করো না, আচ্ছা দেখো তাহলে এই যে আমরা যদি বলি এই এনএমআর এ কি থাকে, এনএমআর এর যে মানে আমরা যদি গঠন প্রণালী দেখি তাহলে এনএমআর এ অবশ্যই অনেক অনেক পাওয়ারফুল একটা ম্যাগনেট থাকে। কি থাকে? অনেক পাওয়ারফুল ম্যাগনেট থাকে। মানে তুমি যখনই কোনো স্যাম্পল অ্যানালাইসিস করবা তখন তুমি ওই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ওই স্যাম্পলকে রাখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে তোমাকে স্যাম্পলকে রাখতে হবে। তাহলে দেখো তো ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে আমি কি করলাম, এই যে আমার যে নিউক্লিয়াসটা আছে ওইটাকে আমি রাখলাম। তাহলে এখানে কি আছে, নর্থ পোল, আর এখানে আছে সাউথ পোল। এখন বলো তো যে আমি যদি সাপোজ আমি কি করি নাই, এখনো লাইট আমি দেই নাই, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আমি জাস্ট স্যাম্পলকে রেখে দিলাম। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে তুমি যখন স্যাম্পলকে রেখে দিছো তাহলে প্রথম কথা হচ্ছে আমি যে নিউক্লিয়াসটাকে রাখলাম বা স্যাম্পলটাকে রাখলাম ওই নিউক্লিয়াসটা বা স্যাম্পলটা অবশ্যই কি আছে, সেটা এনএমআর অ্যাক্টিভ, মানে ওই ওইটার যে অ্যাটমটা আছে ওই অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাটলিস্ট আছে। যদি ম্যাগনেটিক ফিল্ড না থাকে মানে আই এর ভ্যালু যদি জিরো হয় তাহলে তো আর সেই এনএমআর সিগন্যাল দিবেই না। তো মানে তার এখানে কি আছে, আই এর ভ্যালু জিরো নয়, অথবা আমরা বলতে পারি তার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যে নিউক্লিয়াসটি ইউজ করতেছে। এখন কথা হচ্ছে আমার এখানে যে নর্থ পোল এবং সাউথ পোল বা আমার যে ম্যাগনেটটা আছে, আমি যদি ওই ম্যাগনেটের শক্তি যদি আমি বাড়াই, ইনক্রিজ করি, তাহলে বলতো এখানে এখানে যে নিউক্লিয়াসটা আছে তার উপর কি কোনো ইফেক্ট কি তুমি মানে ইয়া পড়বে না? ওই নিউক্লিয়াসটার উপরে আমি বাইরে থেকে যে চুম্বকটা আমি ইউজ করতেছি তার কি কোনো ইফেক্ট কি ওই নিউক্লিয়াসের উপর পড়বে কি পড়বে না বলো তো? করবে। অবশ্যই পড়বে। তাহলে আমি যদি বাইরের চুম্বকের শক্তি যদি ইনক্রিজ করি তাহলে বলতো আমার এখানে যে স্যাম্পলটা থাকবে অথবা এখানে যে নিউক্লিয়াসটা থাকবে ওই নিউক্লিয়াসের ভাইব্রেশন বলো রোটেশন বলো সেটা কি বাড়বে নাকি কমবে বলতো? বলো আমি বাড়ারই তো কথা। বাড়বে, হ্যাঁ বাড়ারই অবশ্যই তো বাড়বে, কথা। অবশ্যই বাড়বে।
তারপর খুব সিম্পল কথা হচ্ছে, আমি যদি যেই চুম্বক ইউজ করতেছি ওই চুম্বকের শক্তি যদি বাড়ায় দেই তাহলে কি হবে, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড শক্তিশালী হবে। ম্যাগনেটিক ফিল্ড শক্তিশালী হওয়ার কারণে আমি যে ম্যাগনেটটা ইউজ করতেছি ওই ম্যাগনেটটাও অনেক হাইলি কি হবে, মানে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট। হ্যাঁ, মানে কি হবে, সে অনেক বেশি আবেশিত হবে তার দ্বারা, ফলে কি হবে, তার ভাইব্রেশন বাড়তে থাকবে। ঠিক আছে, সে আনস্টেবল অবস্থায় যাইতে থাকবে। এখন কথা হচ্ছে, তুমি মনে করো অনেক শক্তিশালী চুম্বক ইউজ করলা এবং তারপরে মনে করো তুমি একটা লাইট ইউজ করলা। এখন বলো তো, মনে করো আমি যে চুম্বক ইউজ করলাম সেটা হচ্ছে 60 মেগাহার্টজ। সাপোজ 60 মেগাহার্টজের আমি একটা চুম্বক ইউজ করলাম বাইরে থেকে। তাহলে 60 মেগাহার্টজের চুম্বক ইউজ করলে মনে করো বাইরে থেকে যে লাইট দিচ্ছি ওই লাইটে মনে করো অনেক কম শক্তির লাইট দিলেই আমার যে নিউক্লিয়াসটা আছে সে যদি 60 মেগাহার্টজ শক্তি অর্জন করে ফেলতে পারে, তাহলে আমি বলবো যে ওই নিউক্লিয়াসটা রেজোনেন্সে চলে আসছে। ঠিক আছে, মানে আমি যে চুম্বকটা ইউজ করতেছি, সাপোজ আমি তোমাকে আরেকটু ইজি করে বলি, বিষয়টা হচ্ছে আমার যে নিউক্লিয়াসটা আছে, যে স্যাম্পলটা আমি দিচ্ছি ওই স্যাম্পলটা মনে করো 60 মেগাহার্টজ আসলে, তার ফ্রিকোয়েন্সি তুমি যদি 60 মেগাহার্টজ করতে পারো, তাহলেই মনে করো সে রেজোনেন্সে অংশগ্রহণ করে। সাপোজ এখন মনে করো আমি বাইরে থেকে যে চুম্বক ইউজ করলাম, সাপোজ এটা মনে করো 60 মেগাহার্টজ না, এটাকে আরেকটু কম করে দিলাম, মনে করো বাইরে থেকে যে চুম্বক ইউজ করলাম সেটা হচ্ছে 50 মেগাহার্টজ। ওকে, তাহলে বলো